খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এই নামটা শুনলেই দুটো ছবি ভেসে ওঠে। একদিকে যেমন আছে অগাধ ভালোবাসা, অন্যদিকে আছে তীব্র বিভেদ। তার জীবনটা অনেকটা এক অসমাপ্ত মহাকাব্যের মতো, যার প্রত্যেকটা পাতা দেশের ভাগ্যকে কোনো না কোনোভাবে প্রভাবিত করেছে। চলুন আজ সেই মহাকাব্যেরই পাতাগুলো উল্টে দেখা যাক। তিনি একবার বলেছিলেন, আমার একমাত্র ঠিকানা এই দেশ। এই একটা কথাই যেন তার পুরো রাজনৈতিক জীবনের মূল ভিত্তিটাকে দেখিয়ে দেয়। রাজনীতিতে আসার অনেক আগেই দেশের মাটি আর মানুষের সাথে তার যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, সেটাই তাকে পরে এক অন্যরকম পরিচয় এনে দিয়েছিল। কিন্তু প্রশ্নটা হল, একজন মানুষ কিভাবে একই সাথে লক্ষ লক্ষ মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন, আবার অনেকের কাছে বিভাজনের কারণ হয়ে দাঁড়ান? একদিকে শোকের মাতম, অন্যদিকে তীব্র সমালোচনা। এই যে একটা বৈপরীত্য, এটাই তার জীবনকে সংজ্ঞায়িত করে, আর এটাই আমাদের আজকের বিশ্লেষণের মূল বিষয়। তো তার গল্পটা কিন্তু শুরু হয়েছিল রাজনীতির আলো থেকে অনেক দূরে, একজন সাধারণ গৃহবধূ হিসেবে। কিন্তু ভাগ্য তাকে এমন এক পথে ঠেলে দিয়েছিল যা তার নিজের পরিকল্পনার একদম বাইরে ছিল। তার জীবনটা পুরোপুরি বদলে দিয়েছিল একটা ভয়াবহ ট্র্যাজেডি। ভাবুন একবার, রাষ্ট্রপতির স্ত্রী থেকে তিনি হঠাৎ করেই হয়ে গেলেন এক শহীদের বিধবা পত্নী। স্বামীর মৃত্যুর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরার যে সিদ্ধান্তটা তিনি নিয়েছিলেন, সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এই সিদ্ধান্তটাই তাকে ব্যক্তিগত জীবন থেকে ঠেলে দেয় একেবারে জনজীবনের কেন্দ্রবিন্দুতে। আর ঠিক এইখান থেকেই জন্ম নিল তার সেই বিখ্যাত পরিচয়টা, আপোষহীন নেত্রী। স্বৈরশাসক জেনারেল এরশাদের বিরুদ্ধে তার যে আপোষহীন সংগ্রাম, সেটাই তাকে একজন সাধারণ গৃহবধূ থেকে জনগণের নেতৃত্বে পরিণত করে। গণতন্ত্রের জন্য লড়তে গিয়ে তাকে একবার বা দুবার নয়, ৭বার জেলে যেতে হয়েছিল। ভাবুন একবার, ১৯৮৩ থেকে ১৯৯০, এই সময়টাতে তার ওপর দিয়ে কি ঝড়টাই না গেছে। এই ত্যাগই তাকে মানুষের কাছে আস্থার এক প্রতীক করে তুলেছিল। দেখুন, সামরিক শাসনের অধীনে নির্বাচন বয়কট করা, এটা কিন্তু একটা বিশাল বড় ঝুঁকি ছিল। কিন্তু এই একটা সিদ্ধান্ত দিয়েই তিনি পুরো স্বৈরশাসকের বৈধতাকেই প্রশ্নের মুখে ফেলে দেন। তিনি আসলে প্রমাণ করতে চেয়েছিলেন যে জনগণ ছাড়া ক্ষমতার কোনো মানে হয় না। এই আপোষহীন মনোভাবটাই তাকে ওই সময়ের অন্য নেতাদের থেকে একদম আলাদা করে দিয়েছিল। তারই দীর্ঘ লড়াইয়ের ফলটা কিন্তু এসেছিল ১৯৯১ সালের সেই ঐতিহাসিক বিজয়। এটা শুধু স্বৈরশাসনের পতন ছিল না, বাংলাদেশ আসলে ফিরে পেয়েছিল সংসদীয় গণতন্ত্র। আর তিনি হয়েছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। কিন্তু দেখুন, ক্ষমতার শীর্ষে ওঠা এক কথা, আর দেশ চালানো আরেক কথা। তার ২ মেয়াদের প্রধানমন্ত্রিত্ব ছিল সাফল্য আর বিতর্কের এক জটিল ককটেল, যা দেশের রাজনীতিতে একটা স্থায়ী বিভাজনের ক্ষত তৈরি করে দিয়ে যায়। তার শাসনের ছবিটা ছিল ঠিক এরকম। একদিকে যেমন তিনি প্রাইমারি শিক্ষাকে সবার জন্য ফ্রি আর বাধ্যতামূলক করেন, নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেন, যা দেশের সামাজিক কাঠামোকে নিঃসন্দেহে এগিয়ে নিয়েছিল। ঠিক তেমনি অন্যদিকে তার সরকারের বিরুদ্ধে ওঠে ব্যাপক দুর্নীতির অভিযোগ, আর ইসলামপন্থী দলগুলোর সাথে জোট বাঁধা নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা, যা দেশের রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করে তোলে। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় যে দ্বন্দ্ব, তার মূলে কিন্তু একটা অদ্ভুত মিল আছে। ২ নেত্রী রাজনীতিতে আসাটাই হয়েছে ব্যক্তিগত ট্র্যাজেডির পথ ধরে। একজনের স্বামীর হত্যাকাণ্ড, আরেকজনের পিতার হত্যাকাণ্ড। এই ব্যক্তিগত ক্ষতটাই হয়তো তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে সময়ের সাথে সাথে এক ধরনের ব্যক্তিগত সংঘাতে পরিণত করেছিল। একজন রাজনৈতিক বিশ্লেষক আরিফুর রহমান খুব চমৎকার একটা কথা বলেছেন, এমন একটি দেশ যেখানে রাজনীতি প্রতিপক্ষকে প্রতিদ্বন্দ্বী না ভেবে শত্রু হিসেবে দেখে। এই কথাটা দিয়ে আসলে বোঝা যায় কিভাবে জিয়া আর হাসিনার ব্যক্তিগত দ্বন্দ্ব দেশের রাজনৈতিক সংস্কৃতিটাকেই বদলে দিয়েছিল। এখানে সমঝোতার চেয়ে সংঘাতই যেন রাজনীতির মূল চালিকা শক্তি হয়ে ওঠে। কিন্তু ক্ষমতার চূড়া থেকে পতনটা ছিল বেশ নাটকীয় আর কষ্টেরও। তার রাজনৈতিক জীবনের শেষ পর্বটা ছিল ক্ষমতা থেকে কারাগারে যাওয়ার এক লম্বা কঠিন অধ্যায়। এই পতনটা কিন্তু হঠাৎ করে হয়নি, ধাপে ধাপে হয়েছে। ২০০৬-এ রাজনৈতিক সংকট, তারপর সেনা সমর্থিত সরকারের হাতে আটক, ৩৮ বছরের বাড়ি থেকে উচ্ছেদ, আর সবশেষে তো কারাদণ্ড। প্রতিটি ঘটনাই ছিল তাকে ধীরে ধীরে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার এক একটা ধাপ। ২টো দুর্নীতি মামলায় তাকে সব মিলিয়ে ১৭ বছরের জেল দেয়া হয়। এই রায়টা একরকম তার রাজনৈতিক জীবনের উপর একটা ফুল স্টপ টেনে দিয়েছিল। তাকে রাখা হয়েছিল পুরনো ঢাকার একটা পরিত্যক্ত জেলে, একদম একা। ভাবা যায়, একজন সাবেক প্রধানমন্ত্রী আর তার এই নিঃসঙ্গ কারাবাস। এই ছবিটা দেশজুড়ে মানুষের মনে খুব দাগ কেটেছিল, এবং অনেকেই এটাকে রাজনৈতিক প্রতিহিংসার একটা নিদর্শন হিসেবে দেখেছিল। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। তার জীবনের শেষ অধ্যায়টা ছিল আরও বেশি নাটকীয়।
এক অপ্রত্যাশিত মুক্তি আর তার রেখে যাওয়া লেগেসি নিয়ে হাজারো প্রশ্ন। যে রাজনৈতিক অচলাবস্থা তাকে জেলে পাঠিয়েছিল সেই অচলাবস্থার পতনই তাকে মুক্ত করে। জুলাই 2024-এর গণ-অভ্যুত্থানের পর তার মুক্তি, এটা ছিল তার জীবনের সম্ভবত সবচেয়ে বড় টুইস্ট। জেল থেকে বেরিয়ে তার প্রথম বার্তাটা ছিল অবাক করার মতো। কোনো প্রতিশোধের কথা নেই, কোনো প্রতিহিংসার কথা নেই, বরং ছিল ঐক্যের ডাক। তার এই মেসেজটা তার চিরচেনা আপসহীন ইমেজের থেকে একদমই আলাদা ছিল, যা বিভাজিত একটা দেশের জন্য ছিল খুব জরুরি একটা শান্তির বার্তা। তাহলে শেষ পর্যন্ত তার লেগেসিটা কি? এখানেই আসল প্যারাডক্সটা। একদিকে তিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছেন, আবার তার সময়েই রাজনৈতিক বিভেদ চরমে পৌঁছেছে। তিনি নারী শিক্ষার পক্ষে লড়েছেন, আবার তার সরকারের বিরুদ্ধেই উঠেছে দুর্নীতির অভিযোগ। এই ভালো মন্দের মিশেলটাই তার আসল পরিচয়। শেষ পর্যন্ত এই প্রশ্নটাই তো থেকে যায়, তাই না? খালেদা জিয়া কি বাংলাদেশের জন্য একজন প্রয়োজনীয় নায়ক ছিলেন, নাকি দেশটির অমীমাংসিত গণতান্ত্রিক স্বপ্নের একটা প্রতিচ্ছবি? ইতিহাস হয়তো একদিন এই প্রশ্নের উত্তর দেবে, কিন্তু একটা কথা বলতেই হবে, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অমাইমোচনীয় অধ্যায়।